আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতুজুর রহমান। ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রিয় দর্শক, ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় হজের আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসা। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত চিকিৎসক ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম ডক্টর ইয়াসিন আলী, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। যেমনটি বলছিলাম যে ইসলামের আমাদের যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী তাদের যে ৫ টি ভিত্তি আছে সেই ভিত্তির মধ্যে অন্যতম ভিত্তি হচ্ছে হজ। সে হজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। অনেকেই বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছেন। হজ ফ্লাইট শুরু হয়ে গিয়েছে। তো খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটি প্রোগ্রাম নিয়ে আজ আমরা আলোচনা করব। হজের আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসা। যেহেতু আমাদের দেশের পার্সপেক্টিভ এ আমরা দেখি ডক্টর এম ইয়াসিন আলী যে অনেকেই হজে যাচ্ছেন। তবে আমরা যদি পার্সেন্টেজ দেখি মেক্সিমাম কিন্তু বয়স্ক মানুষরাই আমাদের দেশে হজে বেশি যান। ইয়াংরাও যাচ্ছেন, বাট মেক্সিমাম বয়স্করা যান এবং বয়স্কদের আমরা জানি যে প্রচুর পরিমাণে এই ধরনের মাসকুলোস্কেলেটাল এ ধরনের প্রবলেম গুলো থাকে, ব্যাক পেইন এর প্রবলেম গুলো থাকে। এছাড়া অনেক মাসকুলোস্কেলেটাল জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের স্ট্রোকের আগে বা পরে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু অনেকের আছে। তাদের আগে আসলে হেলথ চেকআপ এর মধ্য দিয়ে তারা যায় এবং তারা যদি একটা ফিজিওথেরাপিও যদি একটা চিকিৎসা নিতে পারে তাহলে আসলে তাদের জন্য কতটুকু হেল্পফুল হবে। বিকজ হজ কিন্তু খুবই মানে একটা সময় পারিশ্রমিক একটি কাজ। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং প্রচুর পরিমাণে হাঁটতে হয়। এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করেন। জি, অনেক ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আসলে হজ, পবিত্র হজ ব্রত পালনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে ৩ টা বিষয় আসলে জড়িত। একটা হলো তার যেমন একটা আর্থিক সক্ষমতার প্রয়োজন, ২ নম্বর হচ্ছে তার শারীরিক সক্ষমতা যেমন দরকার। তৃতীয়ত দেখা যায় এখানে একটা আত্মিক শুদ্ধতার ব্যাপার থাকে, যেটা একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আমরা এই কাজটা করি। তো এখানে দেখা যায় যে শারীরিক সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে বেশ কিছু হজের মধ্যে কিছু আনুষ্ঠানিকতা থাকে, যেটা আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী জানি যে এখানে তাওয়াফ করতে হয়, অনেকগুলো মানুষের মধ্যে ভিড়, এছাড়া সাফা মারোয়া দৌড়ানোর ব্যাপার থাকে, মুজদালিফা বিভিন্ন আরাফার ময়দানে অবস্থান করতে হয়। সো এখানে প্রচুর হাঁটাহাঁটির একটা বিষয় থাকে, যেটা যদি শারীরিকভাবে সক্ষম না থাকে একজন ব্যক্তি, তার জন্য পুরাপুরি হজের যে আনুষ্ঠানিকতা সেটা পালন করাটা খুব কঠিন হয়ে পড়ে। এইজন্যই আজকের এই টপিকস নিয়ে আমরা যে আলাপ করছি, সেখানে হজের আগে কিছু প্রস্তুতির বিষয় থাকে। আমরা যেমন বলি যে আমরা একটা খেলাধুলা করতে গেলে যেমন আমাদের একটা শারীরিক প্রস্তুতি থাকে। তো ঠিক তেমনই এই হজের ক্ষেত্রেও একটা শারীরিক প্রস্তুতির প্রয়োজন হয়। আপনি যেমনটি বলেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বেশিরভাগ হজ যাত্রীদেরই বয়সটা একটু তুলনামূলক একটু সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিরাই সাধারণত এই হজের জন্য প্রস্তুতি নেয় বা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কয়েকটা বিষয় বাসা থেকে শুরু করে আধুনিকতার মধ্যে আমাদের ব্যাগ এবং লাগেজ থেকে এগুলো ক্যারি করার ক্ষেত্রে অনেকে খুব অসাবধানতাবশত ভারী জিনিস উঠাইতে যেয়ে অনেক সময় ঘাড়, কোমর, হাঁটু ব্যথায় আক্রান্ত হয়ে যায়। তখন যেয়ে ওখানে স্বাভাবিকভাবেই হজের আনুষ্ঠানিকভাবে যে কাজগুলো করতে পারে না। আবার ওখানে যেয়ে দেখা যায় যে প্রলং টাইম যে হাঁটার বিষয়, সেক্ষেত্রেও অনেকে খুব জটিলতায় পড়ে। তো এইজন্য একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির মধ্যে আমরা বলি যেমন দেখা যায় যে তার কয়েকটা ডিজিজ যেমন কারো উচ্চ রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণে রাখা, তেমনি যারা বিভিন্ন রকম ডিজেনারেটিভ ডিজিজে ভোগেন যেমন অস্টিওআর্থ্রাইটিস বা সার্ভাইকাল অথবা লাম্বার স্পন্ডাইলোসিস আছে, এই জাতীয় সমস্যায় যারা ভোগেন তাদেরকে আমরা একটা শর্ট কোর্স ফিজিওথেরাপি সাজেশন করি, সাথে কিছু এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই, যেগুলো যদি উনি রেগুলার ওখানে যে অন্তত ইবাদতের পাশাপাশি দিনে একবার করেও করে, তাহলে এই হজ চলাকালীন যাতে তার কোনো সমস্যা না হয়। কিন্তু এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে আমাদের কাছে আসে না বা এটাকে প্রয়োজন মনে করে না। পরবর্তীতে ওখানে যেয়ে যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাৎক্ষণিকভাবে কিছু ব্যথানাশক ওষুধ ওনারা অনেক সময় নিয়ে যান। সেটা খেয়ে হজ ব্রতটা পালন শেষে দেশে এসে আবার খুব অসুস্থ হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তখন আবার তাদের একটা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে আসলে হজ, আমাদের যে পবিত্র হজ আমরা পালন করব, ডেফিনিটলি এর আগে যদি আমরা একটা ফিজিওথেরাপির
একটা ট্রিটমেন্ট নিতে পারি, সেশন নিতে পারি, তাহলে কিন্তু ডেফিনিটলি আমাদের যারা হজ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমরা একটু মোটা দাগে একটু জেনে নিতে চাই, এই যে যারা সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ সাফারিং করছেন। এই ডিজেনারেটিভ চেঞ্জ গুলোর ক্ষেত্রে কি ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ গুলো থেকে তারা হচ্ছেন, এবং এই ক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে কি অ্যাভেলেবেল আছে? জি, ধন্যবাদ আপনাকে। বয়সের সাথে সাথে যে চুল পেকে যায়, এরকম হাড়ের কিছু ক্ষয় হতে থাকে, এটা প্রকৃতির নিয়ম। তবে দেখা যায় যে ক্ষেত্র বিশেষে আমাদের কাজের ধরন বা আমাদের শরীরের কিছু ফ্যাক্টর, যেমন বডি ওয়েট একটা ফ্যাক্টর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা ফ্যাক্টর, এগুলা যথাযথভাবে না হওয়াতে অনেকে একটু আর্লি এজেই কিন্তু ডিজেনারেটিভ বিভিন্ন ডিজিজে ভোগেন। তার মধ্যে যে ঘাড়ের অংশে আমাদের যে স্পাইন, এটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি, এখানে কিছু ক্ষয়জনিত সমস্যা দেখা যায়। কোমরের অংশে দেখা যায়, হাঁটু বা বড় জয়েন্ট গুলোর মধ্যে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই জয়েন্ট গুলাতে বিভিন্ন রকম আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এছাড়া দেখা যায় যে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে ডিজেনারেটিভ কিছু সমস্যা, যেমন অস্টিওপোরোসিস অনেকের দেখা যায়। এছাড়া কিছু আর্থ্রাইটিস আছে অনেকের, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই জাতীয় সমস্যাগুলো অনেক আগে থেকেই আছে। বয়সের সাথে সাথে এই জিনিসগুলো যেমন ক্রনিক হয়ে যায়, তখন সেক্ষেত্রেও তাদের কিন্তু বেশ কিছু জটিলতা বাড়ে। তো ওভারঅল এই ধরনের ডিজেনারেটিভ ডিজিজের ক্ষেত্রে আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি, যেটা আপনি বললেন কি ধরনের চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবল। এর সাথে সাথে কিছু ফুড সাপ্লিমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে যেমন আর্থ্রাইটিস থাকলে তাদের কিছু ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ এর প্রয়োজন পড়ে। এই ওভারঅল সবকিছু মিলে ফিজিওথেরাপি, ওষুধ, এক্সারসাইজ, এই ৩ টা জিনিস সমন্বিতভাবে করার সাথে সাথে আমাদের লাইফ স্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসা, খাদ্য খাবারের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা, এগুলো যদি সমন্বিতভাবে করা যায়, তাহলে এই ডিজেনারেটিভ ডিজিজ গুলো থেকে অনেকাংশে পরিপূর্ণ নির্মূল করা তো যায় না, বা নিরাময় করা যায় না, বা প্রতিরোধ করা যায় না, কিন্তু ভালো থাকা যায়। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা ডিজেনারেটিভ ডিজিজ সম্পর্কে জানলাম। বিজ্ঞাপন বিরতির পরে আমরা একটু স্ট্রোক রিলেটেড সম্পর্কে জানতে চাইবো। আমরা একটু সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আমার অনুষ্ঠানে ফিরে এসেছি। ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা আলোচনা করছি হজের আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসা। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী। বিরতির আগে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ নিয়ে কথা বলছিলাম। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই, মানুষের আয়ুষ্কাল কিন্তু বাড়ছে আমাদের দেশ সহ সারা পৃথিবীতেই। মানুষের আয়ুষ্কাল বাড়ছে এবং সিনিয়র সিটিজেনের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে, এবং এদের একটা বড় অংশ দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে তারা স্ট্রোক করছে, এবং স্ট্রোক পরবর্তী পর্যায়ে তারা মানে বাসায় থাকছে, এবং বাসায় যেটা হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফটি মেনটেন করতে পারছে না। এক্ষেত্রে আসলে যদি তারা কোয়ালিটিফুল লাইফ যদি মেনটেন করতো এবং কোনোভাবে যদি তারা কোনো রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে দিয়ে যেত, তাহলে তাদের লাইফটি আসলে কত ভালো হতো, সে ব্যাপারটা যদি একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু এখন অনেক বেশি, এবং আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে প্রতি ৩ সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং সেটা যদি আমরা কাউন্ট করি কত সংখ্যক মানুষ এই স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, এবং সেটা সিভিয়ারিটি অনুযায়ী কিছু মানুষ অনেক সময় মৃত্যুবরণ করছে, এবং কিছু মানুষ বেঁচে থাকলেও তাদের মধ্যে একটা রেসিডুয়াল প্যারালাইসিস বা
পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হচ্ছে। তো এই জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমনটি বলছেন, এটা বয়স্কদের তো স্বাভাবিক, অনেক ইয়াং মানুষও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো অনেক বেড়ে যায়। কারণ তাদের অনেক কোমরবিডিটি থাকে, অন্যান্য ডিজিজে আক্রান্ত থাকেন। তার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, ডিসলিপিডিমিয়া এই জাতীয় সমস্যাগুলো আগে থেকেই থাকে। সাথে আবার এই স্ট্রোকের মানে পরবর্তী যে প্যারালাইসিস যখন যোগ হয়, তখন এই রোগীর জন্য আসলে খুবই কষ্টদায়ক হয়। এখান থেকে তাকে আবার পূর্বের জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি যেমনটি বললেন, রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবাটা খুবই জরুরি। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট পার্টটাকে ২ টা ভাগে সাধারণত ভাগ করে নিই। আপনি জানেন যে এটা অ্যাকিউট যে মেডিকেল কন্ডিশন, সেক্ষেত্রে ওই রোগীটাকে একটা বিশেষায়িত হসপিটালে নেওয়া, ওই সাপোর্ট দেওয়া, তাকে অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা। এটা যেমন জরুরি, ঠিক পাশাপাশি এটা পরবর্তীতে যে পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হয়, সেটাকে ঠিক করার জন্য, স্বাভাবিক অবস্থানে নেওয়ার জন্য ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসাটা খুবই জরুরি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই এই জায়গাটায় আমাদের একটু অবহেলার শিকার হন রোগীরা, বা অনেক সময় রোগীর আত্মীয়স্বজন বা রোগীর অ্যাটেন্ডেন্টরা এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেন না। যার ফলে এই যে একটা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, সে আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এক্সপেরিয়েন্স থেকে, যদি একটা মানুষ প্রপারলি সঠিক সময় থেকে যদি এই সেবাটা শুরু করতে পারে, চিকিৎসা সেবাটা নেন, তাহলে অধিকাংশ রোগী কিন্তু তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই, যেমন আপনি জানেন যে স্ট্রোক সাধারণত ২ টি কারণে হয়। একটা হলো ব্রেনের যে রক্তনালীগুলা রয়েছে সেখানে রক্ত সরবরাহটা কম হয়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। দ্বিতীয়ত হলো রক্ত সরবরাহটা ওখানে রক্তনালী ছিঁড়ে যেয়ে যে রক্তক্ষরণ হয়ে যায়, যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। তো বেশিরভাগ ক্ষেত্রেই ইসকেমিক স্ট্রোকটাই আমরা বেশি দেখতে পাই, যেটার প্রগনোসিস কিন্তু অনেক ভালো। ইসকেমিক স্ট্রোকের সিভিয়ারিটি অনুযায়ী রোগীরা অনেক ক্ষেত্রে ২ থেকে ৬ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং কিছু, কিছু রোগী আমরা পেয়েছি মাত্র ২ থেকে ৩ সপ্তাহে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোগটাকে আর্লি ডায়াগনোসিস করা, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং ১ম থেকেই এই সমন্বিত চিকিৎসার অধীনে চিকিৎসা নেওয়া। সমন্বিত চিকিৎসা বলতে এখানে যেমন তার নিউরোলজি সমস্যার জন্য একজন নিউরোলজিস্টের দরকার। পাশাপাশি তার হাত পায়ের শক্তি ঠিক রাখার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। তার কথা বলতে সমস্যা হলে একজন স্পিচ থেরাপি অ্যা চিকিৎসা দরকার। এইভাবে সমন্বিত চিকিৎসা যদি নেয়, তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। অনেকাংশে ভালো না হলেও, পরিপূর্ণ সুস্থ না হলেও 80 to 90% সুস্থতা নিয়ে সে তার জীবনযাপন করতে পারে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা এই ধরনের পক্ষাঘাতগ্রস্ত রোগী, তারা বাসায় চিকিৎসা নিচ্ছে, সেন্টারে আসতে পারছে না। কেউ যদি বাসায় আসলে ট্রিটমেন্ট নিতে চায়, ফিজিওথেরাপি নিতে চায়, সেক্ষেত্রে ঢাকা সিটি ফিজিওথেরাপির স্পেশাল কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা উম কিছু, কিছু ক্ষেত্র থাকে যে ক্ষেত্রে আসলে অনেক সময় বাসা থেকে নিয়ে আসা যাওয়া কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত একটা বিশেষায়িত সেন্টারে বা বিশেষায়িত ফিজিওথেরাপি ক্লিনিকে রেখে যদি ফিজিওথেরাপিটা নেওয়া যায়, সেক্ষেত্রে 8 আওয়ারলি মানে ৮ ঘন্টা পর, পর আমরা এই ফিজিওথেরাপি, এক্সারসাইজ বা রিহ্যাবিলিটেশন যে প্রোটোকলটা আছে সেটা করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় রোগীরা দ্রুত সুস্থতার দিকে ফিরে যায়। এখন কারো পক্ষে যদি একান্তই নিয়ে আসা সম্ভব না হয় বা অনেক ধরনের আর্থিক জটিলতা থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে নিকটস্থ আপনার কাছাকাছি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সেখানে যদি ফিজিওথেরাপি সেবাটা সেই সেন্টারের অধীনে নেন, কাছাকাছি এখন বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়েও কিন্তু এখন ভালো ফিজিওথেরাপি ইউনিট আছে। তো সেক্ষেত্রে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসাটা নিতে হবে। কারণ এখানে রোগ ভেদে এবং সিভিয়ারিটি অনুযায়ী ট্রিটমেন্টের কিন্তু ভেরিয়েশন থাকে, এবং একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন রোগীটা ডেভেলপ হয়, তার এক্সারসাইজ গুলা ভিন্নতা থাকে এবং তার ট্রিটমেন্ট প্যাটার্নে অনেক পরিবর্তন এসে যায়। এইজন্য একজন সাধারণ মানুষের পক্ষে বা একজন আম কাউকে শিখিয়ে দিলেই সে জিনিসটা সঠিকভাবে পারবে না। যেহেতু এটা একটা প্রফেশনাল কাজ, এবং এই প্রফেশনে একজন ব্যক্তিকে ৫ বছরের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নেওয়ার পরে সে এই সাবজেক্টে অ্যা চিকিৎসক হিসেবে কাজ করে। সো এখানে যথেষ্ট আ সচেতনতা দরকার, যাতে এই ফিজিওথেরাপি চিকিৎসাটা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে নেওয়া উচিত। তাহলে সেই রোগীটা একটা সঠিক সেবা পাবে এবং অনেকাংশে তার সুস্থ জীবনে ফিরে যেতে পারবে।
জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক। সময় হয়েছে শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে হজের আগে ও পরে ফিজিওথেরাপির চিকিৎসা। এ পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই ডক্টর এম ইয়াসিন আলীর কাছ থেকে যে এই যে হজ পরবর্তী পর্যায়ে অনেকেই হাঁটু ব্যথা, প্রচন্ড পরিমাণে হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে বাংলাদেশে ফিরে আসে এবং আমাদের অনেক রিলেটিভকে আমরা দেখেছি এরকম। যে এই ক্ষেত্রে আসলে করণীয় কি করবেন তারা, সে ব্যাপারে যদি একটু গাইডলাইন দিতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই ক্ষেত্রে বলি ওইখানেও হঠাৎ করে অ্যাকিউটনেস বা অ্যাকিউট পেইন যখন আক্রান্ত হন, হঠাৎ করে ওভার স্ট্রেস, ওভার ইউজের কারণে অনেক সময় দেখা যায় যে প্রলং টাইম হাঁটার কারণে মাসেল ক্রাম্প করে বা মাসেল স্ট্রেন হয়। এক্ষেত্রেও আমরা বলি যে একটু আইস কম্প্রেশন দিতে পারেন। বাসায় যাওয়ার সময় আপনারা একটা ব্যথানাশক কিছু জেল পাওয়া যায়, যেটাকে আমরা বলি লোকালি ইউজ করার জন্য, যেহেতু ব্যথানাশক ওষুধের অনেক ধরনের সাইড এফেক্ট থাকে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর এর পরবর্তীতে যখন আপনি আপনার সমস্ত কার্যক্রম শেষে দেশে আসেন, ওই সময় একটা আল্লাহর বিশেষ রহমত থাকে। আমরা দেখতে পাই যে রোগীদের মধ্যে কিছু টুকটাক সমস্যা থাকলেও, যেহেতু একটা বিরাট মানে সওয়াবের উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা করি, তখন ওইটাকেই প্রাধান্য দিয়ে অনেকেই হাজী সাহেবরা কাজটা যথাযথভাবে শেষ করেন। বাসায় আসার পরে কিন্তু আপনি যেমনটি বললেন, অনেক জটিলতা নিয়ে তখন তারা আমাদের কাছে শরণাপন্ন হন। তো সেক্ষেত্রে দেখা যায় সিভিয়ারিটি অনুযায়ী কারো ঘাড়ে সমস্যা, কারো কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা, এই জিনিসটাকে আমরা ওই সময়ের অবস্থা অনুযায়ী তাকে একটা অ্যাসেসমেন্ট করি এবং সেই অনুযায়ী দেখা যায় কারো হয়তো 7 দিন, 10 দিন, 14 দিন এরকম বিভিন্ন মেয়াদে হয়তো কিছু ফিজিওথেরাপি চিকিৎসা, এক্সারসাইজ, সামান্য কিছু মেডিকেশন, এগুলো সমন্বিতভাবে নিলে দেখা যায় যে উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। ওখানে দেখা যায় যে ইবাদত বন্দেগীর কারণে অনেক সময় নিচে বসতে বা নামাজের মতো বসতে অনেকের অসুবিধা হয়। তো সেক্ষেত্রেও আমরা বলি যে সৃষ্টিকর্তা আসলে আমাদের প্রতি অনেক দয়াশীল। আমরা আমাদের কাজটা কিভাবে করছি সেই নিয়তটা আসলে ইম্পোর্টেন্ট, কার জন্য করছি। তো এইজন্য মানে ক্ষেত্র বিশেষে যদি বসে কেউ নামাজ পড়ে, সেটাও কিন্তু তার জন্য আ পড়তে পারেন। তো এইজন্য আমরা রিজিড না থেকে আসলে মূল উদ্দেশ্য বা নিয়ত ঠিক রেখে আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে আপনাদের হজের কার্যক্রম শেষ করে আবার সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, সেই কামনা করছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনা করছিলাম হজের আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসা। যে সমস্ত হাজীগণ এখনো আপনারা যাননি, তারা অবশ্যই, যাদের এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ আছে, যেকোনো আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে উনি কি সাজেশন দেন, সেই সাজেশন যদি আপনি মেনে নিয়ে সৌদি আরবে গিয়ে যদি ওগুলো মেনে চলতে পারেন, ডেফিনিটলি আপনি আপনার হজটি সঠিকভাবে পালন করতে পারবেন। এবং হজ পরবর্তী পর্যায়ে অবশ্যই একজন নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, অথবা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল সেন্টারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য, তার রাজি খুশি করানোর জন্য অনেকেই হাজী আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাদের সবার জন্য অনেক দোয়া থাকলো। সকল হাজী আবার সুস্থভাবে সুন্দরভাবে দেশে ফিরে আসুক। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পক্ষ থেকে সকল হাজীদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আমরা আলোচনা করছিলাম ডক্টর এম ইয়াসিন আলীর সাথে। অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসিন আলী এই সুন্দর একটি প্রাণবন্ত অনুষ্ঠান আলোচনা করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।